5 আগস্ট সরকারের জুলাই ঘোষণা উপস্থাপন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার আজ। নতুন তাত্ত্বিকরা সংসদীয় গণতন্ত্র বিরোধী অনৈক্য ভালো ফল আনবে না বলেছেন বিএনপি নেতারা। ফ্যাসিস্ট রুখতে ঐক্যের আহ্বান রাজনীতিকদের। দেশে আর ফ্যাসিবাদের উত্থান হবে না, করতে হবে না আন্দোলনও আশা উপদেষ্টা মাহফুজের। আইন শৃঙ্খলা রক্ষা খুব কঠিন কাজ, অসহায়ত্ব প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার। কক্সবাজারের রামুতে গেটম্যানহীন রেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, নারী শিশু সহ নিহত 5, কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত 5 আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শনিবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে তিনি আরও জানান, এরই মধ্যে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার 5 আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবে অন্তর্বর্তীকালীন সরকার। শিগগিরই জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিস্তারিত জানানো হবে বলেও তার পোস্টে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দাবি করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই সনদের উপর ভিত্তি করেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। আজ রবিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির দলীয় ইশতেহার ঘোষণা নিয়ে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নকে ঘিরেই কর্মপরিকল্পনা সাজিয়েছে এনসিপি। ইশতেহারের মাধ্যমে তার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। নাবিল জাহাঙ্গীর জানাচ্ছেন বিস্তারিত। 24-এর 3রা জুলাই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ফ্যাসিস্ট সরকার পতনের এক দফা ঘোষণা করেছিলেন নাহিদ ইসলাম। সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। 1 বছর পর সেখান থেকেই দলীয় ইশতেহার ঘোষণা করতে চলেছে তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল এনসিপি। শনিবার বিকালে দলের অস্থায়ী কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন। নাহিদ ইসলাম বলেন, সাধারণ মানুষের চাওয়া ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ইশতেহার তৈরি করেছে এনসিপি। এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা গণমানুষের কাছে গিয়েছি। গণমানুষের আকাঙ্ক্ষা, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে দেশ নিয়ে তাদের ভাবনা, দেশের গণতন্ত্র, আর্থসামাজিক পরিস্থিতি ইত্যাদি নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে এবং একটা নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে তাদের প্রত্যাশা ইত্যাদি বিষয় আমরা শুনি। ফ্যাসিবাদী সরকারের পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব বিকাল 4টায় শহীদ মিনারে একটি জনসমাবেশের মাধ্যমে। জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির জোর দাবি এনসিপি আহ্বায়কের। আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক বা অন্য যে কোনো রাজনৈতিক পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে আহ্বান জানান নাহিদ। তারপর আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না। শনিবার বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের স্মরণ সভায় আমির খুসরু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের মনে যে আশা জেগেছিল তা ধারণ করতে না পারলে যে কোনো রাজনীতিবিদ বা রাজনৈতিক দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। রাজনীতি না বদলালে কোনো সংস্কারের কাজ হবে না বলে মন্তব্য আমির খুসরু মাহমুদ চৌধুরীর। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের মাঝে চেক অ্যান্ড ব্যালেন্স আছে। বিগত দিনে অনেক কিছু কাজ করেনি, এটা স্বীকার করে আমির খুসরু বলেন, গত 15 বছর শেখ হাসিনা সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো শেষ করে গেছে। অনেক ধরনের নতুন নতুন তথ্য আইডিয়া নিয়ে অনেকে আসছেন, তারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়,
সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। যেই সমস্ত দেশে বিপ্লবোত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে, সেই দেশগুলো উন্নয়নের দিকে যাচ্ছে। আর যেই দেশগুলো বিপ্লবের পরে দীর্ঘ সময় নিয়ে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছে সেই দেশগুলো সিভিল ওয়ারের মধ্যে গেছে, বিভক্তির মধ্যে গেছে এবং অর্থনৈতিকভাবে সেই দেশগুলো ধ্বংস হয়ে গেছে। স্বৈরাচারের পতন হলেও গত এক বছরে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি জানান, ভোটাধিকার বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত হবে। এক্ষেত্রে কোনো অনৈক্য ভালো কিছু বয়ে আনবে না বলে মন্তব্য করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আরও জানাচ্ছেন আহমেদ সরওয়ার। ফিরে দেখা জুলাই আগস্ট, প্রত্যাশা আর প্রাপ্তি নিয়ে এক ব্যতিক্রমী আলোচনা সভা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, যেখানে মাঠ পর্যায়ে কাজ করা সিনিয়র সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। গত 15-16 বছর মানুষ অনেক কথা বলতে পারে নাই সাহস করে, মানুষ কিন্তু এখন সাহস করে অনেক কথা বলছে। আপনাদের অনেক বড় দায়িত্ব, সামনে নির্বাচন হবে, নির্বাচনের পর আপনারা যখন ক্ষমতায় যাবেন, আমি ক্ষমতা বলি না, আমি সবসময় দায়িত্বের কথা বলি, আপনারা যখন দায়িত্ব পাবেন তখন আল্লাহর ওয়াস্তে সাধারণ মানুষের বিষয়টা দেখবেন, সাধারণ মানুষ কীভাবে ভালো থাকবে সেটি আপনারা দেখবেন। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন রক্তের পর দাঁড়িয়ে, তারা কোনো ধরনের মালিকানা এবং শরিকানা জনগণকে দেননি। সেই জন্যে আজকে এই অনৈক্য, সেসব রাজনৈতিক দল যেন তারা শুদ্ধ হতে পারেন, যেন মানুষের যে আকাঙ্ক্ষা তাদের প্রতি সেটি তারা ধারণ করতে পারেন, বুঝতে পারেন, সেটি উপস্থাপনের ক্ষেত্রে এখনও কিন্তু আমাদের বাধা আছে। কোনো দেশে যদি গণতান্ত্রিক স্পেস না থাকে তাহলে সেই সমাজে সাংবাদিকতা করা যায় না। সাংবাদিকতা করার স্বার্থেই আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে থাকা রাজনৈতিক দলের নেতারা জানান, মব ও কোনো ধরনের হত্যা গ্রহণযোগ্য হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট না করতে যে কোনো ষড়যন্ত্র এড়িয়ে চলার তাগিদ দেন নেতারা। প্রয়োজনে বিএনপি জামাত খুব দ্রুত ঐক্যবদ্ধ হয়ে যায়, একেবারে মাখামাখি সরকার গঠন, এক মার্কায় নির্বাচন। আরে বাবা, এত দোস্তি। আবার হঠাৎ করে দেখা যায় ওনারা খুব বিরোধী লিপ্ত হয়ে যায়, একজন আরেকজনকে চাঁদাবাজ রাজাকার ডাকতে মুহূর্ত বিলম্ব করে না। এগুলো হচ্ছে খারাপ লক্ষণ। ন্যায্যতার জায়গা থেকে আমরা যে এটা উপলব্ধি করেছিলাম যে বৃহত্তর স্বার্থে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, সেই মেন্টালিটি আমরা তাদের মধ্যে দেখি না। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, ফলে দ্বন্দ্ব সংঘাতও থাকে, কিন্তু সেটা মীমাংসার পথটা ওই গণতান্ত্রিক ব্যবস্থাতেই সম্ভব হয়। কিন্তু যে ব্যবস্থা এখনো নির্মিত হয়নি, সেখানে যদি আমরা এখন দ্বন্দ্ব সংঘাত করি তাহলে পতিত ফ্যাসিস্টরা এর সুবিধা নেবে। আমি বিশ্বাস করি বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে এবং বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যেটা বেরিয়ে এসছে, আমরা সে আকাঙ্ক্ষা ধারণ করে আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের পথে হাঁটব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ঐক্য বিনষ্ট হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের সাধারণ মানুষ। হ্যাঁ, স্বৈরাচার বিদায় হয়েছে, সেটা আমরা মেনেছি, কিন্তু গণতন্ত্রের যে উত্তরণের যে প্রত্যাশা নিয়ে দীর্ঘ 15-16 বছর ধরে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষ এবং রাজনৈতিক দল যে আন্দোলন করেছে, সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে? দীর্ঘ 1 বছরে হয়নি। নির্বাচন নিয়ে সব ধরনের অস্পষ্টতা দূর করার তাগিদও দেন রাজনৈতিক দলের নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনরুত্থান চেষ্টার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহতের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক শেষে তিনি আহ্বান জানান। বলেন, সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ ও গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় এখনও
আওয়ামী লীগের সুবিধাভোগীরা রয়ে গেছে। এজন্য আওয়ামী লীগ পুনরুত্থানের চেষ্টা করছে বলে জানান। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে তাদের পরাস্ত করা সম্ভব হবে। নজরুল ইসলাম খান আরও বলেন, পরিপূর্ণ প্রস্তুতি ছাড়া বিএনপি নির্বাচন চায় না, তবে নির্বাচন নিয়ে অহেতুক বিলম্বও চায় না। বিএনপি, জামায়াত, এনসিপি সবাই নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, দল গোছানোর জন্য কেউ কেউ নির্বাচনে কিছুটা বিলম্ব করার চেষ্টা করছে। ক্ষমতায় গিয়ে কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে তরুণ প্রজন্মকে তা প্রতিহতের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শেখ হাসিনা ও মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধাদের দেওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্কে তেজগাঁও কলেজকে পরাজিত করে বিজয়ী হন ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা। উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনাকে অপ্রত্যাশিত অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরী পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে শনিবার বিকেলে তাদের উত্তরার বাসায় যান মির্জা আব্বাস। এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সহমর্মিতা জানান। মির্জা আব্বাস বলেন, শিক্ষিকা মেহরিন চৌধুরী স্কুলের বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছেন। মেহরিনের অনুকরণে ঘরে ঘরে মেয়েরা এভাবেই দেশের জন্য এগিয়ে আসবে বলে আশা করেন মির্জা আব্বাস। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একটা নির্দেশনাও ছিল আছে, এবং ওনার পক্ষ থেকে আমি আসছি মোটামুটি এখানে, যে এদের বিপদে আপদে যখন প্রয়োজন হবে, যদি প্রয়োজন মনে করে আমাদের সাহায্য করবো, এই জন্য এখানে আসা। বাংলাদেশি ইতিহাসে যে কজন মহিষী মহিলার নাম লেখা হয়েছে কিংবা হবে, তার মধ্যে এই মেহরিন চৌধুরীর নামটাও লেখা থাকবে এক সময়। কারণ মৃত্যু তো হবে মানুষের, স্বাভাবিকভাবে একটা মৃত্যু হবে, কেউ মৃত্যুর বাইরে আমরা না। কিন্তু মেহরিন চৌধুরীর মৃত্যুটা হলো একটা বলবেন একটা খুবই গ্লোরিয়াস একটা মৃত্যু, একটা এটা বলা যেতে পারে আত্মদান। উনি বাচ্চাদের রক্ষার্থে আত্মদান করেছেন। দেশে আর ফ্যাসিবাদের উত্থান হবে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে আর আন্দোলন করতে হবে না, আশা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের। শনিবার সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ র্যালির সমাপনী বক্তব্যে তিনি কথা বলেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল তার দালিলিক একটা প্রমাণ থাকা দরকার, আর এজন্যই জুলাই ঘোষণাপত্র দেয়া হবে। তিনি বলেন, মানুষের আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, এর রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। এই ঘোষণাপত্রে সবগুলো দলের স্বাক্ষরের প্রয়োজন পড়বে কিনা তা সময়ই বলে দেবে। তিনি জানান, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভবিষ্যৎ বাংলাদেশের জন্য জরুরি তার সবই ঘোষণাপত্র বা সনদে সন্নিবেশিত থাকবে। এই ঘোষণাপত্রে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের স্বীকৃতি থাকতে পারে বলে আভাস দেন তথ্য উপদেষ্টা। 5 আগস্টে বসে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার, একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এবং জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমাদের যে তীব্র যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। এবং এই ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কিনা আমরা জানি না এখনও। আমরা মনে করি যে মূলত যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অনেক কঠিন কাজ বলে অসহায়ত্ব প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের সাথে বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জুলাই আন্দোলনে রায়েরবাজার বধ্যভূমিতে গণকবরের 114 মরদেহ তোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন ফরুক বাবু। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের কাছে নিরাপত্তা ইস্যুতে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে তিনি বলেন, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সাথে যে বাহিনীর সদস্য জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না।
এদিকে থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়েরবাজার বধ্যভূমিতে যান জাহাঙ্গীর আলম। সেখানে তিনি জানান শহীদদের লাশ শনাক্তে কবর খোঁড়ার কথা। যাদের এখানে দাফন করা হয়েছে তাদের কিন্তু অনেকে শনাক্ত করা যায় নাই। আমরা অবশ্য আছে যে এদের কিভাবে শনাক্ত করা যায়, এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো একটা শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন হয়েছিল তাদের আত্মীয় স্বজন অনেকেই মানে কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় আমরা তাদের মানে তাদের ডেড বডি আমরা শনাক্ত করব এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে আর যদি কেউ এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করব। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। দফা ১ দাবি ১ শেখ হাসিনার পদত্যাগ, এই স্লোগানের মধ্য দিয়েই 2024-এর 3 আগস্ট সরকার পতনে ডাক দেয় শিক্ষার্থী এবং সাধারণ জনতা। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের সমাবেশে সরকার পতনের ডাক দেয়া হয়। শেখ হাসিনা সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলায় ছাত্র জনতার উপর হামলা করে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। জুলাই জুড়ে চলা নির্মমতা অব্যাহত থাকে আগস্টেও। মৃত্যুকে পরোয়া না করে 2 আগস্টও প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকে। বন্ধু, শিক্ষার্থী কিংবা সহযাত্রীর মৃত্যুর বিচারের দাবিতে হাজারো মানুষের দ্রোহযাত্রা হয় রাজধানীতে। বৃষ্টি উপেক্ষা করেই প্রেস ক্লাব থেকে শুরু হওয়া দ্রোহের যাত্রা শেষ হয় শহীদ মিনারে। স্লোগানে স্লোগানে মানুষ জানিয়ে দেয় জয় না নিয়ে ঘরে ফিরবেন না তারা। সরকারকে দেয়া হয় 48 ঘন্টার আলটিমেটাম। শনিবার গণমিছিলের পর রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের আলটিমেটাম দেয়া হয় সরকারকে। শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিশিষ্টজন ও শিল্পী সমাজের প্রতিনিধিরাও। রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। তবে উল্টো প্রতিবাদ দমাতে হামলা অব্যাহত রাখে আওয়ামী লীগের পেটোয়া ও আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আরও 2 জনের মৃত্যু হয়। বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল হয় দেশের বিভিন্ন জায়গায়। দমনপীড়ন বন্ধ করে ও সহিংসতায় হতাহতের ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জবাবে প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের মিথ্যা আশ্বাস দেন ওবায়দুল কাদের। কারো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহৃত না হয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। এদিন 7 ঘন্টার জন্য আবারও ফেসবুক বন্ধ করে দেয়া হয়। ডিবি হেফাজতে থাকা 6 সংগঠক জানান ডিবি অফিস থেকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি স্বেচ্ছায় দেননি তারা। সাফ জানিয়ে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। প্রায় 32 ঘন্টারও বেশি সময় অনশনের পরে ডিবি প্রধান 6 সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙে 6 সমন্বয়ক। ইউনিসেফ জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভের সময় কমপক্ষে 32 শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। সংস্থাটির পক্ষ থেকে শিশুরা যেন আবারও স্কুলে ফিরে আসে তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্যোগ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে চিঠি লিখেন দেশটির 22 আইন প্রণেতা। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয় চিঠিতে। সামাজিক মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা ও ইন্টারনেট সেবা ব্যাহতের দায়ভার নিয়ে এদিন প্রকাশ্যে ক্ষমা চান জুনায়েদ আহমেদ পলক। আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না। অথচ রাজপথে হামলা, হত্যার মহোৎসব বন্ধের কোনো উদ্যোগই নেয়নি সরকার।
ছাত্র তরুণের রক্তের উপর দাঁড়িয়ে তখন নতুন সূর্যোদয়ের অপেক্ষায় বাংলাদেশ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারের রামু উপজেলার রেল ক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক সহ 5 জন নিহত হয়েছেন। শনিবার দুপুর 12:30টার দিকে উপজেলার রশিদনগরের পানিরছড়া ভারুয়াখালী রেল ক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে 2 নারী ও 1 শিশু। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি পানিরছড়া ভারুয়াখালী সড়কের রেল লাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 4 জন ও হাসপাতালে নেয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে রেল লাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। তারা রেল কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকেন। দীর্ঘ সময় ধরে রেল লাইন অবরোধ থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয়দের অভিযোগ, রশিদনগরের রেল ক্রসিংয়ে দীর্ঘদিন ধরে কোনো গেট বা গেটম্যান নেই, ফলে প্রায় সেখানে ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, সৌদি প্রবাসীদের নিরাপত্তা সহ বিশেষ সুবিধা দিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি সরকারের সাথে চুক্তি করতে যাচ্ছে সরকার। শনিবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। বলেন, প্রবাসীরা নিজেদের জীবন জীবিকার কথা বাদ দিয়ে বিদেশে থেকেও গণ অভ্যুত্থানের সমর্থন দিয়েছেন, যা ইতিহাসে বিরল হয়ে থাকবে। জাপান, কোরিয়া সহ ইউরোপের দেশগুলোর জন্য প্রবাসীদের উচ্চতর দক্ষতার দিকে নজর দেওয়া হচ্ছে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। এ সময় অভ্যুত্থানে প্রবাসীদের অবদান তুলে ধরে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, প্রবাসীদের সেবা মর্যাদা নিশ্চিতে কাজ করছে সরকার। অভ্যুত্থান পরবর্তী দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। মার্কিন পাল্টা শুল্ক কমায় দেশের তৈরি পোশাক খাত বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বলছে দেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। শুল্ক কমাতে বড় ভূমিকা রাখায় সংগঠনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, গত 2 এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক 37% ধার্য করে, যা রপ্তানি বাণিজ্যের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দেয়। এ কারণে গত প্রায় 4 মাস উদ্বেগে ছিলেন তৈরি পোশাক শিল্প মালিকরা। শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য অতিরিক্ত আমদানি শুল্ক 37% থেকে কমিয়ে 20% পুনর্নির্ধারণ করা হয়, যা প্রতিযোগী চীন, ভারত, ভিয়েতনামের চেয়েও কিছুটা কম। এটি বড় স্বস্তির খবর। রপ্তানিকৃত তৈরি পোশাকে 20% মার্কিন কাঁচামাল থাকলে পাল্টা শুল্ক প্রযোজ্য হবে না বলেও জানান বিজিএমইএ সভাপতি। সিলেট সাগরদিঘির পাড়ে 1 একর 10 শতক জমির বৈধ মালিকানা থাকা সত্ত্বেও জমি ব্যবহারের সুযোগ পাচ্ছেন না মালিকরা, এমন দাবি করে শনিবার রাজধানীর সেগুনবাগে যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা। এ সময় তারা অভিযোগ করেন, 6 মাস ধরে সেখানে কয়েকজনকে বসিয়ে জমি দখল করে রেখেছে পুলিশ, আর পুলিশকে ব্যবহার করে জমি দখলের চেষ্টা করছেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী টিপু মুন্সির ঘনিষ্ঠ নুরুল ইসলাম বাবুল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামরান হোসেন চৌধুরী রাজু জানান, 2024 সালের জানুয়ারি মাসে হিমাংশু রঞ্জন গুপ্তের কাছ থেকে জমিটি কেনেন তিনি সহ আরো কয়েকজন। তবে ক্রয়ের সময় জমিটির উপর টিপু মুন্সির মালিকানাধীন প্রতিষ্ঠান এসটিএস গ্রুপের অবৈধ দাবি ছিল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। 5 আগস্ট সরকারের জুলাই ঘোষণা উপস্থাপন, জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। এনসিপি নতুন বাংলাদেশের ইশতেহার আজ। নতুন তাত্ত্বিকরা সংসদীয় গণতন্ত্র বিরোধী, অনৈক্য ভালো ফল আনবে না বলেছেন বিএনপি নেতারা। ফ্যাসিস্ট রুখতে ঐক্যের আহ্বান রাজনীতিকদের। দেশে আর ফ্যাসিবাদের উত্থান হবে না, করতে হবে না আন্দোলনও আশা উপদেষ্টা মাহফুজের। আইন শৃঙ্খলা রক্ষা খুব কঠিন কাজ, অসহায়ত্ব প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার। কক্সবাজারের রামুতে গেটম্যানহীন রেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, নারী শিশু সহ নিহত 5। কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।